মাওয়া প্রান্তে আজ বসছে পদ্মা সেতুর দশম স্প্যান। দৃশ্যমান হবে ১.৫ কিলোমিটার সেতু। চলতি মাসেই আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা। পুরোদমে চলছে মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় ধাপের কাজ। জনভোগান্তি কমাতে নেওয়া হয়েছে নতুন কৌশল। নির্ধারিত সময়ের কাজ শেষ হওয়ার প্রত্যাশা। দেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় আর্থিক ক্ষতি ৩৫,০০০ কোটি টাকারও বেশি। বিমায় অনীহা পরিবহন চালক মালিকদের। সুরক্ষা পেতে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বীমা করার তাগিদ। পহেলা বৈশাখ সামনে রেখে বরিশালের পাইকারি বাজারে বেড়েছে ইলিশের দাম। চাহিদার তুলনায় সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। এবং বাগানে নয়, আমে ফরমালিন দেওয়া হয় আড়তে, দাবি বাগান মালিকদের। ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বন্ধে পুলিশ মোতায়েনের নির্দেশনায় সন্তোষ। হয়রানি না করার তাগিদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। স্বপ্নের পদ্মা সেতুতে আজ বসতে যাচ্ছে দশম স্প্যান। জাজিরা প্রান্তের পর সেতুর মাওয়া প্রান্তে নির্ধারিত পিলারে বসানো হচ্ছে স্প্যান। স্প্যানটি বসতে যাচ্ছে মাঝ নদীতে ১৩ ও ১৪ নম্বর পিলারের ওপর। ঘন কুয়াশা, আকাশে কালো মেঘ সহ আবহাওয়াজনিত কারণে শুরুতে স্প্যান বসানো নিয়ে সংশয় ছিল। তবে সকাল ৮:৩০টার দিকে মাওয়া ইয়ার্ড থেকে রওনা দিয়ে সকাল ৯টার পর নির্ধারিত পিলার দুটির কাছে নিয়ে আসা হয়েছে স্প্যানটি। দুই প্রান্ত মিলে দশম স্প্যানটি বসলে দৃশ্যমান হবে ১.৫ কিলোমিটার সেতু। পদ্মা সেতুতে চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এই মুহূর্তে মুন্সিগঞ্জের পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আছেন রিপোর্টার এহসান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল। সবুজ, নদীর বুকে অনেকটা নিঃসঙ্গ সারথির মতোই দাঁড়িয়ে আছে এই ১০ নম্বর স্প্যানটি। কারণ এর আগে যখন অন্য স্প্যানগুলো উঠেছিল সেগুলোর পাশে কিন্তু স্প্যান ছিল, অর্থাৎ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কিংবা এরকম করে যখন ৮টি স্প্যান বসেছিল জাজিরা প্রান্তে, সেখানে কিন্তু একটি স্প্যানের পাশে আরেকটি স্প্যান ছিল। কিন্তু এই মাওয়া প্রান্তে যে স্প্যানটি উঠছে মাঝ নদীতে, সেটি আসলে এই ১০ নম্বর স্প্যানটি অনেকটা নিঃসঙ্গ, কারণ এর আশপাশে কোনো পিলার নেই। ৩ নম্বর মডিউলের একদম শুরুর পিলার এটি, একদম শুরুর পিলার বলে এটি এখন পর্যন্ত অনেকটাই নিঃসঙ্গ ভাবে দাঁড়িয়ে আছে, নিঃসঙ্গভাবে আছে। আমরা যেটি বলছিলাম সবুজ, সেটি হলো যে এই যে স্প্যানটি বসছে এটি আসলে বসানোর জন্য আরও ২-৩ ঘন্টা সময় লাগবে। এই মুহূর্তে যেটি চলছে সেটি হলো পিলারের খুব কাছে এটি নিয়ে আসা হয়েছে। যে দুটি পিলারের উপর এটি তোলা হবে, অর্থাৎ ১৩ ও ১৪ নম্বর পিলার, এ দুটির কাছাকাছি এটি এনে ঠায় দাঁড় করিয়ে রাখা হয়েছে ক্রেনটি। এবং এখন এই ক্রেনটি অ্যাঙ্করিংয়ের কাজ চলছে, কারণ নদীতে তীব্র স্রোত আছে। এটিকে আসলে ঠায় দাঁড় করিয়ে রাখা, অনেক ভারী ক্রেন, তারপরও ঠায় দাঁড় করিয়ে রাখা অনেক বেশি দুরূহ ব্যাপার। আর তাই এটিকে দুই পাশে অ্যাঙ্করিং করা হবে, তার টেনে এটিকে ঠায় দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। এই কাজটি শেষ হওয়ার পরে ট্রেনটি চালু করা হবে এবং ধীরে ধীরে এই স্প্যানটি আরও একটু উপরে তোলা হবে, অর্থাৎ এটিকে পিলারের সমান উচ্চতায় তোলা হবে। আর পিলারের সমান উচ্চতায় তোলা গেলেই এটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কাজ হবে। প্রায় ৫০ গজেরও বেশি দূরত্বে এখন এটি অবস্থান করছে। আর এটিকে যখন সামনের দিকে নিয়ে আসা হবে, নিয়ে আসার পরে দুটি পিলারের একেবারে সুতো সুতো মিলে এটি বসে দেওয়ার ব্যাপার রয়েছে। আর যেহেতু এই কাজটি করার জন্য আজকে সকাল থেকে কিন্তু এখানকার প্রকৌশলীরা, বিশেষ করে ঠিকাদার প্রতিষ্ঠান যে চায়না মেজর ব্রিজ কোম্পানি, সেখানকার যে টেকনিশিয়ান প্রকৌশলীরা রয়েছে, তারা নদীর দুই পারে ব্যস্ত সময় পার করছেন। এবং অন্যান্য দিন আমরা হয়তো আরও একটু আগে আগে স্পেনগুলো উঠে যায়, কারণ স্পেনটি নিয়ে আসা হয় তার আগের দিন, এবং আগের দিন নিয়ে এসে সেটিকে অ্যাঙ্করিংয়ের কাজটি সম্পন্ন করা হয়। কিন্তু এবার যেহেতু একেবারেই আজকে সকালে এটি নিয়ে আসা হয়েছে এবং নিয়ে আসার পরে এখন এটি অ্যাঙ্করিংয়ের কাজ চলছে। আর আপনাকে এর আগেও বলেছিলাম যে এখানকার আসলে প্রতিকূল আবহাওয়া, এখন যে আবহাওয়া রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ঘন কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশ, সবকিছু মিলে কাজের জন্য যে অনুকূল পরিবেশ সেটি নয়। তারপরেও যেহেতু আজকে এটি তোলার কথা রয়েছে, তাই এই প্রতিকূল আবহাওয়াকে কাটিয়েই কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন প্রকৌশলীরা। আমরা কাজ চলছে, ধীরে ধীরে একটু একটু করে এগুচ্ছে। পরবর্তী ঘন্টায় হয়তো আপনাদের আরও একটু ভালো কোনো আপডেট দিতে পারবো। সবুজ, এই ছিল আমার কাছে সবশেষ খবর। আজ বসছে পদ্মা সেতুর দশম স্প্যান বসানোর প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার এহসান জুয়েল।
2020 সালের মধ্যে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালু করার লক্ষ্যে কাজ চলছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এ লক্ষ্যে 2019 সালের মধ্যেই শেষ করা হবে রেল লাইন স্থাপনের ভায়াডাক্ট স্থাপন সহ পূর্ত কাজের পুরো অংশ। এদিকে রাজধানীর প্রাণকেন্দ্রে নির্মাণ কাজের কারণে যাতে কম ভোগান্তি হয় সে লক্ষ্যে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আজহার লিমনের রিপোর্ট। দিন কি রাত, শুধু কাজ আর কাজ। প্রথম ধাপে এরই মধ্যে দৃশ্যমান হয়েছে রেল লাইনের 3 কিলোমিটার ভায়াডাক্ট। জোরে সোরেই চলছে মেট্রো রেলের দ্বিতীয় ধাপ আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজও। কাজ 24 ঘন্টায় চলে, রাত্রে লাইট লাগানো থাকে, মেশিনই সব কাজ করে, মানুষ শুধু হেল্পার। মেট্রো রেলের 20 কিলোমিটারের মধ্যে 2 বছরে পুরোদমে কাজ চলেছে উত্তরার এই দিয়াবাড়ি থেকে আগারগাঁও। গেল বছরের অগাস্ট থেকে শুরু হয় মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ। শহরের প্রাণকেন্দ্র, ফার্মগেট, কারণ বাজার, বাংলা মোটর কিংবা শাহবাগের মতো এলাকায় দ্বিতীয় ধাপের এই নির্মাণ কাজ কতটা এগিয়েছে? সার্বিকভাবে এই অংশের যে অগ্রগতি, এটা এখন 6%-এর মতো। এই 1 বছর 9 মাসের ভিতরে আমরা বিশ্বাস করি যে আমরা এই কাজটা শেষ করে দিতে পারবো। আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত 3 কিলোমিটার লাইনে এখন চলছে পাইলিংয়ের কাজ। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্প এলাকার মাটির তলদেশের ইউটিলিটি তার স্থানান্তর ও চেক বোরিং। এই এলাকার 3টে স্টেশন সহ মতিঝিল পর্যন্ত 7টি স্টেশনের জন্য ভূমি অধিগ্রহণ শেষে নির্মাণ কাজও চলছে সমান তালে। মিরপুরে আমরা কিন্তু 11 মিটার অকুপাই করেছিলাম। এখানে কিন্তু দেখবেন, প্রথম যখন আমি চেক বোরিং করেছি, টেস্ট বোরিং করেছি, আমি একটা ছোট্ট জায়গা হয়তো 2.5 মিটার বা 3 মিটার করেছি। যখন ভায়াডাক্টটা ইরেকশন শুরু হবে, আমি সেই সময়টাতে যাইয়া আমি 11 মিটারে যাব। আমরা চাই যে মানুষের যাতায়াত ন্যূনতম একটা সহনীয় পর্যায়ে যাতে রাখা যায়। নভেম্বরে জাপান থেকে দেশের মাটিতে আসবে মেট্রো রেল। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও এবং আগামী বছর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলবে বহুল কাঙ্ক্ষিত মেট্রো রেল। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় যে ক্ষয়ক্ষতি হয় তার পরিমাণ টাকার অঙ্কে 35,000 কোটি টাকারও বেশি। উন্নত দেশে দুর্ঘটনাজনিত ক্ষতি এড়াতে বীমা ব্যবস্থা থাকলেও বাংলাদেশে বীমায় আগ্রহ নেই পরিবহন মালিক চালক কারোরই। কারণ হিসেবে বীমা কোম্পানিগুলোর বিরুদ্ধে নানা অভিযোগের কথা বলছেন তারা। তবে বীমা সংশ্লিষ্টরা বলছেন, যথাযথ প্রক্রিয়া মেনে বীমা করলে কমবে দুর্ঘটনা, সুরক্ষা পাবে ক্ষতিগ্রস্ত যাত্রী, পরিবহন শ্রমিক কিংবা মালিকরাও। সাজিদ রাজুর রিপোর্ট। সড়কে দুর্ঘটনা আর প্রাণহানি নিত্যদিনের চিত্র। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে 2018 সালে সড়কে দুর্ঘটনা ঘটেছে প্রায় 5,500। এতে খোদ 12 শতাধিক চালক ও পরিবহন শ্রমিক সহ মারা গেছে বিভিন্ন পেশার প্রায় 7,500 মানুষ। অথচ এসবের নেই কোনো প্রাতিষ্ঠানিক ক্ষতিপূরণের ব্যবস্থা। বীমা করা না থাকায় দুর্ঘটনার শিকার পথচারী বা যাত্রীরাও পান না কোনো আর্থিক সহায়তা। পরিবহন শ্রমিকরা বলছেন, কোনো রকমে আইনি দায় বা থার্ড পার্টি ইন্স্যুরেন্স করে পুলিশি ঝামেলা এড়াতেই বেশি আগ্রহ মালিকদের। শুধুমাত্র পুলিশ টাকানোর জন্য ইন্স্যুরেন্সটা করি, ইন্স্যুরেন্সের কাছে আমরা কোনো কিছু পাই না, তাই আশাও আর করি না। কোর্টে গেলেই 600 দিলে করা যায়, সেই ইন্স্যুরেন্স আর কিছুই না। মানে ইন্স্যুরেন্স দেখাতে হবে, রাস্তায় আটকালে দেখানোর জন্য জাস্ট, এটা কোনো ক্ষতিপূরণও পাবেন না, কোনো আইনে আসবে না। পরিবহন মালিকদের দাবি, বীমা করলেও নানা টালবাহানায় দাবি পরিশোধ করে না কোম্পানিগুলো। তবে ভিন্ন কথা বলছেন বীমা সংশ্লিষ্টরা। কোনো যাত্রী ক্ষতিগ্রস্ত হইলে পরে কিংবা কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্ষতিপূরণ পাওয়া খুব দুষ্কর ব্যাপার। তারা মিনিমাম যেটা রোডে চলার জন্য যেটা ইন্স্যুরেন্স, সেটা করছেন, ওন ড্যামেজ করছেন না। ইন্স্যুরেন্স দিতে গেলে আমরা প্রথমে দেখব যে গাড়ির ফিটনেস আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স ভুয়া কিনা, ওভারলোড হয়ে ঝুলে যে যে পড়বে, সেগুলো তো আমার কাভারেজের ভিতরে আসবে না। এগুলো অনেক ক্ষেত্রে থাকে না, দেখে পাওয়া যায় না, কিন্তু যাদের এগুলো আছে তারাও পায় না। তারা মনে করতেছে যে ইন্স্যুরেন্স করলে যদি বেনিফিট পাইতে হয় তাহলে তো আমাকে এগুলো আবার কমপ্লাই করতে হবে। ইন্স্যুরেন্সটা বিআরটি এর সাথে রেজিস্ট্রেশনের সাথে টেক করে দেওয়া হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে 2020 সালের মধ্যে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনতে হবে অর্ধেকে। বিশেষজ্ঞ ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করা ব্যক্তিরা বলছেন, গাড়ি, যাত্রী, চালক এবং দুর্ঘটনার শিকার কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বীমার আওতায় আনা সম্ভব হলে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে অনায়াসেই। আর কোনো দুর্ঘটনা ঘটলে আদায় করা যাবে তার ক্ষতিপূরণও। তাই পরিবহন খাতকে বীমার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা।
শুধু প্রকল্প পরিচালক নয়, সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সপরিবারে প্রকল্প এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় এ নির্দেশনা দেন সরকার প্রধান। চলতি অর্থবছরের 20তম সভায় মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও আখাউড়া সিলেট নতুন রেলপথ নির্মাণ সহ 7টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক, যা বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 18,191 কোটি টাকা। সভা শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত এডিপির 47.24% বাস্তবায়ন হয়েছে। তিনি জানান, গেল মাসে দেশে মূল্যস্ফীতি ছিল 5.55%। ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ ঠেকাতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম বাগানে পুলিশ মোতায়েনের নির্দেশনায় বাগান মালিকদের দাবি, গাছে থাকতে আমে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ করা হয় না, ফরমালিন দেওয়ার ঘটনা ঘটে আমের আড়তে। আর আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বাড়াবাড়িতে বাগান মালিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্ক থাকার অনুরোধ ব্যবসায়ী সংগঠনের। রাকিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। সুস্বাদু আমের অঞ্চল রাজশাহী। প্রতি বছর আম বাগানের সংখ্যা বাড়ছে এ জনপদে। চলতি বছর জেলায় 18,000 হেক্টর বাগানে উৎপাদিত হবে প্রায় 250 জাতের আম। দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে, এসব বাগান থেকে পরিপক্কতার আগেই বাজারে আম আনে অসাধু ব্যবসায়ীরা। ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে সে আমে দেখা মেলে ফরমালিন ও ক্ষতিকর রাসায়নিক। সে কারণেই বাগানে এবার পুলিশ মোতায়েনের নির্দেশনা উচ্চ আদালতের। এই নির্দেশনাকে বাগান মালিকরা সাধুবাদ জানিয়ে বলছেন, আমের পরিচর্যায় পোকা দমনের রাসায়নিক ক্ষতিকর নয়, ফরমালিন মেশানোর এ দায় আড়তদারদের। আমরা এখানে কোনো কার্বাইড বা কোনো মেডিসিন আমরা দিই না। আমরা যে কীটনাশকগুলো মিশাই এগুলো রোগ মুখ প্রতিরোধ করার জন্য, কিন্তু এটা শরীরের জন্য কোনো ক্ষতি হবে না। ব্যবসায়িকরা যারা কিনে নিয়ে যে এরা বিভিন্ন ধরনের কার্বাইড এবং বিভিন্ন ফরমালিন মিশিয়ে এই আমটাকে একেবারে খাওয়ার অনুপযোগী করে ফেলে। যদি পুলিশ মোতায়েন থাকে এবং হাইকোর্টের এই সিদ্ধান্ত বহাল থাকে তাহলে এটা আমাদের জন্য খুবই উপকারী হবে। আর রাজশাহীর ব্যবসায়ী নেতারা বলছেন, উচ্চতর আদালতের নির্দেশনা পালনের নামে ব্যবসায়ী বা বাগান মালিকরা যেন হয়রানির শিকার না হয়। নির্দেশনাকে নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন কিছু যেন না করেন যাতে আমাদের এই সাধারণ কৃষকেরা বা সাধারণ ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়। আর জেলা প্রশাসক বলছে, আদালতের নির্দেশনা মানতে উপজেলাগুলোতে বাগান ব্যবসায়ী ও প্রশাসনের সমন্বিত তদারকি কমিটি গঠনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আদালতের নির্দেশনা মেনে আরও জোরদারভাবে যে নির্দেশনা এসেছে আমরা আম বাগানের প্রতি আমরা আমগুলি মনিটরিং করব, যাতে আমি কোনো ধরনের কেমিক্যাল অথবা ফরমালিন মিশাতে না পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি বছর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাগান থেকে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,14,000 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সিলেটে বুটিক কারখানার শ্রমিকরা এখন ব্যস্ত সময় পার করছেন। ফ্যাশন সচেতন তরুণীরা নিজের মতো করে বৈশাখী পোশাক বানাতে ভিড় করছেন বুটিক কারখানায়। এছাড়া উৎসবের বাহারি রঙে সাজতে বুটিকের দোকানেও ভিড় করছেন রমণীরা। আব্দুল আহাদের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। উৎসব মানেই যেন রং। উৎসবপ্রিয় বাঙালি নারী বর্ণিল আঙ্গিকে নিজেকে সাজাতে চান দিনটিতে। বৈশাখের পোশাকে থাকে রঙের বাহার। মনের মতো রং আর ডিজাইনের পোশাক তৈরিতে নারীরা ছুটছেন বুটিক কারখানায়। আর তাদের মন জয় করতে বুটিক শিল্পীদের যত ব্যস্ততা। ভালো ভালো ডিজাইনের কাপড় পাওয়া যায়, নিজের পছন্দ মতো ডিজাইন দেওয়া যায়, তাই এখান থেকে কাপড় নিতে আসি। রাত দিন করে কাজ করে শেষ করতে পারি না, পয়লা বৈশাখের জন্য আমাদের চাহিদা বেশি। নগরের বুটিক দোকানগুলোতেও বৈচিত্র্যময় বৈশাখী পোশাক সাজিয়ে রাখা। রমণীরা কিনছেন নিজের ও পরিবারের জন্য। বৈশাখে মিক্স কালারগুলো ভালো, ধরেন লাল, সাদা, তারপরে কমলা, সুন্দর সুন্দর ড্রেস আসে, এই জন্য আমরা আসি ব্লকের ড্রেস কেনার জন্য। বৈশাখ উপলক্ষে বুটিক দোকানগুলো দিচ্ছে বিশেষ ছাড়। আর কেউ কেউ আলপনার থিমে পোশাক বানিয়েছেন। প্রচুর কাস্টমার আসে, আমরা সময় দিতে পারছি না, মোটামুটি ভালোই চলছে। লোকশিল্প আলপনা, বাংলার আলপনা যেগুলি আলপনা পোশাকের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, আর আমরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি বৈশাখে। সবচেয়ে অবাক করার বিষয় হলো দাম নিয়ে ক্রেতাদের তেমন কোনো অভিযোগ নেই। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। পহেলা বৈশাখ উপলক্ষে সাভার ও ধামরায়ের পালপাড়াগুলোতে বেড়েছে ব্যস্ততা। মাটির তৈরি পশু পাখি ও জীবজন্তু সহ নানা তৈজসপত্র তৈরিতে দিনরাত পরিশ্রম করছেন মৃৎশিল্পীরা। মুজাফফর হোসেন জয়ের পাঠানো তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট।
নলাম কুমারপাড়ার সুচিন্দ্র পাল নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন কুমিরের অবয়ব। বৈশাখে বাড়তি উপার্জনের আশায় দিনরাত পরিশ্রম করে মাটির তৈরি জীবজন্তু ও পশু পাখি তৈরি করছেন তিনি। একই চিত্র সাভার ও ধামরাইয়ের শিমুলিয়া, হাজিপাড়া, বানিয়াপাড়া ও কাকরান সহ বিভিন্ন পালপাড়ার। বাংলা নতুন বছর উপলক্ষে মাটির তৈরি নানা শৌখিন উপকরণ তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। তবে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিকের কারণে মাটির তৈজসপত্রের চাহিদা কমায় বছরের অন্য সময় অনেকটাই নিরুত্তপ থাকে কুমারপাড়াগুলো। পহেলা বৈশাখ আস্তে আস্তে থেকে আমরা কাজটা বেশি করি। চৈত্র মাসেই আমরা সকাল থেকে অন্তত রাত 10টা 11টা 12টা অবধি কাজ করি। বাটিতে যে পরিমাণ খরচটা হয় সে পরিমাণ টাকা নেই। এখনকার কদর আগের জিনিসের কদর নাই। মনে হলেন সিলভার বেরিয়ে যাওয়া আমাদের পালের যে আগের যে ব্যবসাগুলি ওই জিনিসগুলি সব উঠে গেছে। বৈশাখের বাজার ধরতে মাটির তৈরি পণ্যগুলো বুঝে নিতে ঘাটে নৌকা ভিড়িয়েছেন পাইকাররা। ক্রেতার চাহিদা মোতাবেক পণ্য পেলে বাড়তি লাভের আশা তাদের। কাকরান পালপাড়া থেকে আনছি, নলামাইনে ভরতেছি। এখন যে নবীনগর স্মৃতিসুদ তারা দাদনের টাকা দেয়, তারা কম পয়সা মানে আর কি আয়ার ব্যস্ত টাকা দেয়, এর মানে কম কিছু। আর যদি মনে করি করে তো নগদে মানে বেশি ব্যবসা আর কি। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে ঐতিহ্যবাহী এই মৃৎশিল্পের আরো প্রসার ঘটবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। সাংস্কৃতিক জায়গাগুলোকে সমৃদ্ধ করছে। ঐতিহ্য, দেশের ঐতিহ্যকে যদি আমরা পৃষ্ঠপোষকতা করি তাহলে দেশের বাইরেও কিন্তু এই শিল্প মাধ্যমকে কিন্তু নিয়ে যাওয়া সম্ভব। বংশী নদীর তীরে গড়ে ওঠা পালপাড়ার 20 থেকে 25টি গ্রামে অন্তত 10,000 পরিবার বাস করেন। এর মধ্যে শুধু বংশীয় ঐতিহ্যকে ধারণ করে প্রায় 100 পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত। সময় সংবাদ, সাভার। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে তৃতীয় পর্যায়ে চলছে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান। 26তম দিনে আজ উচ্ছেদ চলছে আশুলিয়ার তুরাগ নদ অংশে। সেখানে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। উচ্ছেদের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, চারপাশের নদী দখলমুক্ত করতে যে চলমান অভিযান তার তৃতীয় পর্যায়ের আজ দ্বিতীয় দিন। ইতিমধ্যেই সকাল 9:30টার পরপরই আজকের অভিযান শুরু হয়েছে এবং গতকাল যেখানে শেষ হয়েছিল তুরাগপাড়ের আশুলিয়া, সেখান থেকে আজ অভিযান শুরু হয়েছে। তো আমি যদি একটু আপনাকে দেখাই, এখানে দেখছেন একটি আধা পাকা ভবন এখানে ছিল এই ঠিক নদীর পাশে, নদীর জায়গায় অবৈধভাবে। সেটি কিন্তু এই মুহূর্তে এক্সকাভেটর দিয়ে ভেঙে দিচ্ছে বিআইডব্লিউটি এর যারা উচ্ছেদকারী রয়েছে তারা। এবং আমি আপনাকে একটু বলে রাখি, মূলত এই যে মিরপুর বেড়িবাঁধের দিয়ে যে উত্তরার দিকে যেতে যে সড়কটি, মূলত এই সড়কের বাম পাশে গতকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, বিশেষ করে বিরুলিয়া ব্রিজের পর থেকে। এবং এখানে কিন্তু বেশিরভাগই শুধু যে স্থাপনায় তাই কিন্তু নয়, এই পুরো জায়গাটি বিশেষ করে বিপুল সংখ্যক বালুর গদি বলা হয়, বালু মহাল বলা হয়, সেগুলো দিয়ে ভরাট করে রাখা হয়েছে। তো সেগুলো কিন্তু ইতিমধ্যে অপসারণ করা হয়েছে, উচ্ছেদ করা হয়েছে। এবং এখানে যে বালু মহালগুলো কিংবা বালুর যে বড় বড় গদি রয়েছে এবং পাথর রয়েছে, এবং এছাড়া যেগুলো বলে রেডি মিক্স, বিভিন্ন ভবন করতে যে ঢালাই দেওয়া হয়, ছাদ ঢালাই, সেই ঢালাই দেওয়ার জন্য রেডি মিক্সগুলো রয়েছে, সেগুলো মূলত এখানে তৈরি করা হয়। বিভিন্ন কোম্পানি রয়েছে, তারা এগুলো করে থাকে। তা আমি আপনাকে বলে রাখি, গতকাল আপনি জানেন যে এনডিই নামে একটি রেডি মিক্স কোম্পানির সমস্ত বালু এবং পাথর এই জায়গা থেকে ইতিমধ্যে অপসারণ করে ফেলা হয়েছে। যাদেরকে নিলাম দেওয়া হয়েছে তারা রাতের মধ্যেই সবকিছু নিয়ে গিয়েছেন এবং এখন কিন্তু সেই জায়গাটি পুরোপুরি ফাঁকা। এখানে যে গতকাল কোটি কোটি টাকার পাথর কিংবা বালু দিয়ে বোঝাই করে নদী ভরাট করে রাখা হয়েছিল তা কিন্তু আজকে দেখা যাবে না। এখন সেই যে জায়গাগুলো থেকে পাথর এবং বালু সরিয়ে ফেলা হয়েছে সেগুলো কিন্তু মূলত সরিয়ে ফেলার পরে এখন যে জায়গাগুলো রয়েছে সেখানে এই মাটিগুলো বা বালুগুলো যেগুলো রয়েছে ভরাটকৃত, সেগুলো সরিয়ে ফেলা হবে। আপনি দেখছেন এই যে বিপুল সংখ্যক বালু দিয়ে কিন্তু ভাবে এই নদীর জায়গাটি ভরাট করে ফেলা হয়েছে। আমি যদি একটু আপনাকে ধীরে ধীরে সামনের দিকে দেখাই, আপনি দেখবেন ঠিক আমার বাম পাশেই কিন্তু নদী, বিপুল সংখ্যক বালু দিয়ে কিন্তু ভাবে এই নদীর জায়গাটি ভরাট করে ফেলা হয়েছে। আমি যদি একটু আপনাকে ধীরে ধীরে আরো সামনের দিকে দেখাই, আপনি দেখবেন ঠিক আমার বাম পাশেই কিন্তু নদী, তুরাগ নদী আমার ঠিক বাম পাশেই, সে নদীটির ঠিক ডান পাশে কিন্তু বিপুল সংখ্যক বালু দিয়ে, এবং সামনে কিন্তু অনেকগুলো শিল্প কলকারখানা রয়েছে সামনে। আমি
আপনাকে একটু সেগুলোও দেখাতে চাই। এই যে ঠিক নদীটা দেখছেন আপনি, ঠিক আমার বাম পাশেই নদী। এই নদীর সামনে আরও বেশ কয়েকটি এমন রেডি মিক্স কারখানা রয়েছে, শিল্প কলকারখানা রয়েছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। আমরা যদি একটু সেগুলো আপনাকে দেখাই, সামনের দিকে আপনি দেখছেন যে এই ঠিক আমাদের পাশেই কিন্তু এটি হলো তুরাগ নদী, এবং এই সামনে যে আপনি স্থাপনাগুলো দেখছেন এগুলো সবই কিন্তু তুরাগের জায়গায় করা হয়েছে। সামনে বেশ কিছু বড় বড় বালুর গদি রয়েছে, বেশ কিছু বড় বড় রেডিমিক্স প্ল্যান্ট রয়েছে, এবং আপনারা সেগুলো দেখছেন। এই যে নীল রঙের কয়েকটি বিল্ডিং দেখা যাচ্ছে, টিনের ঘর, এগুলো সবই ধারাবাহিকভাবে সামনে যেতে যেতে সব অপসারণ করা হবে, ভেঙে দেওয়া হবে। বলা হচ্ছে যে এই তুরাগ নদ পুরোপুরি দখলমুক্ত করার পরেই সামনে বালু নদী রয়েছে, সেই বালু নদীও দখলমুক্ত করা হবে। এবং বিএলডব্লিউটি জানিয়েছে রমজানের আগেই এই সব অবৈধ দখলমুক্ত করে ঢাকার চারপাশের নদী তারা দখলমুক্ত করে নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দিবেন। ইতিমধ্যে আপনি জানেন যে গত 25 দিনের যে উচ্ছেদ অভিযান চলেছে, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ের একদিন সহ এই 25 দিনে ইতিমধ্যেই প্রায় 3000 অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিএডব্লিউডিএ, এবং এগুলো উচ্ছেদ শেষে এখানে প্রায় 65 একরের মতো জমি তারা দখলমুক্ত করে নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দিয়েছে। একইভাবে গতকালকের প্রায় 1 কোটি টাকা সহ এ পর্যন্ত নিলামে বিভিন্ন বালু, কয়লা, ইট, সুরকি প্রায় 2 কোটি টাকার মতো কিন্তু নিলামে করে দিয়েছে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে। তো সব মিলে উচ্ছেদ অভিযান চলছে। দ্বিতীয় পর্যায় শেষে চলমান তৃতীয় পর্যায়ে এখন পর্যন্ত 12 দিন এই উচ্ছেদ অভিযান চালানোর কথা রয়েছে, তবে সেটি যদি প্রয়োজন হয় আরো বাড়ানোর কথা বলেছেন বিএডব্লিউটি। দেখা যাক কিন্তু আসলে রমজানের আগে ঢাকার চারপাশে নদী দখলমুক্ত করতে পারে কিনা, এবং আজকে পরবর্তীতে আর কি উচ্ছেদ হয় সেটি আমরা আপনাকে পরবর্তীতে জানিয়ে দেবো কামরুল। তো আমার কাছে এই ছিল উচ্ছেদের সবশেষ খবর। ঢাকার চারপাশের নদী অবৈধ দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ, সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব। তৈরি পোশাক খাতের যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মনে করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। গতকাল রাজধানীতে বিজিএমইএ মিলনায়তনে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। আগামী 1 বছরের জন্য রপ্তানিমুখী পোশাক খাতে 5% নগদ সহায়তার দাবি করেন বিজিএমইএ সভাপতি। অনুষ্ঠানে 97 জন শ্রমিকের চিকিৎসা বাবদ 31,10,000 ও শিক্ষাবৃত্তি বাবদ 82 জনকে 16,40,000 টাকা দেওয়া হয়। শ্রমিকের কল্যাণের জন্য আমরা বাংলাদেশ সরকার এই কয়েক মাসে অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সবচেয়ে আগে দরকার হলো কর্মসংস্থান। সেই কর্মসংস্থানের খাত কোথায়? সেটা গার্মেন্টস খাত। তাই গার্মেন্টস খাতকে রক্ষা করার জন্য এই মুহূর্তে দরকার কমপক্ষে 5% হারে আগামী 1 বছরের জন্য নগদ সহায়তা। আলোচনা করেই কিন্তু পৃথিবীতে শান্তি স্থাপিত হয়েছে। শ্রমজীবী মানুষ এবং মালিকরা মিলে আলোচনা করে যে কোনো সমস্যার সমাধানে আমরা পৌঁছাবো ভবিষ্যতে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঙ্ক্ষিত সেবা প্রদানে ব্যর্থতার কারণগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের সঙ্গে মত বিনিময় সভায় তিনি বিমানের স্বার্থবিরোধী কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করে দেন। দক্ষিণ পূর্ব এশিয়া এভিয়েশন হাব হিসাবে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3rd টার্মিনাল হলে সেবার মান উন্নত হবে। 3rd টার্মিনালের দরপত্র মূল্যায়ন প্রক্রিয়ার শেষ পর্যায়ে উল্লেখ করে বলেন, 3 থেকে 3.5 বছরে এর কাজ শেষ হবে। মত বিনিময় সভায় আটাব নেতারা বিদেশি এয়ারলাইন্সগুলো যেন খেয়াল খুশি মতো বিমান ভাড়া বাড়াতে না পারে সেজন্য নীতিমালা প্রণয়নের পাশাপাশি মধ্যপ্রাচ্যগামী শ্রমিকদের জন্য ভাড়া সহনীয় রাখারও আহ্বান জানান। আমরা যদি সঠিক লাইনে যেতে পারি, আমরা বিমানকে আমরা রাইট ট্র্যাকে নিয়ে আসতে পারবো। আমি চেষ্টা করেছি আমাদের যে যে জায়গায় দুর্বলতা আছে, আস্থা এবং সংকটের জায়গাগুলো চিহ্নিত করা এবং সেই অনুযায়ী কাজ করা। আমাদের সর্বক্ষেত্রে স্বচ্ছতা আনতে হবে। বিমানের ক্ষেত্রেও যারা এই ধরনের কর্মকাণ্ডে যদি আমরা লিপ্ত মনে করি যে বিমানের স্বার্থের বাইরে যাদের কার্যকলাপে বিমানের ইন্টারেস্ট ডিউ পার্টাইজ হবে, তাদেরকে কাউকেই ছাড় দিব না। এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর। কৃষকদের কৃষিতে টিকিয়ে রাখতে না পারলে দেশের খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়বে বলে মন্তব্য করেছেন কৃষি সচিব মাসুদুজ্জামান। মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক ফসলের দাম পায় না উল্লেখ করে তাদের সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে কৃষকদের সঙ্গে বাজারের সমন্বয় করতে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান আলোচকরা। কৃষকদের কাছে ভর্তুকি ও প্রণোদনা পৌঁছে দিতে সরকার কার্ড ব্যবস্থা প্রণয়ন করেছে উল্লেখ করে কৃষি সচিব বলেন, কৃষি ঋণের নীতিমালা সহজ করতে কাজ চলছে। 10 টাকার অ্যাকাউন্ট ও জন্ম নিবন্ধন সার্টিফিকেট থাকলে সেই কৃষককে সহজ শর্তে ঋণ দেওয়ার বিধান ব্যাংকগুলোকে মেনে চলারও আহ্বান জানান তিনি। আমরাও চাই গভর্নমেন্টের এই কৃষি ঋণ নীতিমালাটা আরো সহজ হোক। কৃষি ঋণ দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা চাই সেটি হচ্ছে যাদের 10 টাকার অ্যাকাউন্ট থাকবে এবং জন্ম নিবন্ধন সনদ থাকবে তাদেরকে 10 টাকার অ্যাকাউন্টের বিপরীতে ঋণ দিতে হবে এবং সেই ঋণ হবে সহজ শর্তে। সরকার চালের দাম স্থির করেছে 36 টাকা, কিন্তু কৃষক কিন্তু এই 36 টাকা পাবে না। মাঝখানে যারা ফড়িয়ে আছেন, যারা রাইস কল মালিক আছেন, যারা রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি আছেন, তারা এই সরকারের গোডাউনে এই চাউলটা দেবেন, ফলে কৃষক এটা পাবে না। তাহলে কৃষক যদি এই সিস্টেমের মধ্যে আসতে হয় তাকে কি করতে হবে? তাকে সংগঠিত হতে হবে। মধ্যপ্রাচ্যগামী বিমান ভাড়া ও বিদেশগামী কর্মীদের মেডিকেল ফি বাড়ানোর কারণে অভিবাসন ব্যয় বেড়েছে বলে দাবি করেছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। গতকাল রাজধানীর ইস্কাটনে বায়রা কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে এ দাবি করেন সংগঠনের সভাপতি বেনজির আহমেদ। বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল সেন্টার গামকা সম্প্রতি তারা আরও এক ধাপ মেডিকেল ফি বাড়িয়েছেন। তারা মেডিকেল ফি এখন করেছেন 5,000 টাকা থেকে বাড়িয়ে 8,500 টাকা। সম্প্রতি আন্তর্জাতিক বিমানের 80% থেকে 100% টিকিটের মূল্য বৃদ্ধি পেয়েছে। এমত অবস্থায় আমাদের প্রস্তাব হলো গামকা কর্তৃক অযাচিত মেডিকেল ফি বৃদ্ধি না করে যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করতে হবে। বিমান ভাড়া বৃদ্ধি রোধকল্পে ওপেন স্কাই পলিসি অতি দ্রুত ঘোষণা করা যেতে পারে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে কুয়াকাটা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফেরদাউস সোহাগ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ। সবুজ, আপনাকে ধন্যবাদ। ঠিক 11টার সময় বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজকে 15 দিনের মাথায় এই সড়ক অবরোধ চলাকালে শিক্ষার্থীরা যে কথাটি বলেছে সেটি হচ্ছে যে অনির্দিষ্টকালের জন্য তারা এই বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে। তাদের দাবি একটাই, তা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তার পদত্যাগ চাচ্ছেন তারা। মহাসড়ক অবরোধ করে তারা সড়কের উপর আগুন জ্বালিয়ে দিয়েছে, এছাড়া গাছ ফেলেছে, ইট এবং ব্লক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। স্টুডেন্টরা বসে আছে রাস্তায়, রাস্তা পাহারা দিচ্ছে তারা। আর এই কখন শেষ হবে সুনির্দিষ্টভাবে না বলে তারা যে কথাটি বলেছে যে অনির্দিষ্টকালের জন্য। একটু পেছনের কথা জানিয়ে রাখি, গত 15 দিন আগে অর্থাৎ 26শে মার্চ যখন স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের আমন্ত্রণ না জানানোর কারণে প্রতিবাদ করে শিক্ষার্থীরা, তখন ভিসি কটূক্তি করেন এবং এই কটূক্তির এটা হচ্ছে, যদি একটু দর্শকদের বোঝার উদ্দেশ্যে বলি, শিক্ষার্থীদের ভাষায় তিনি রাজাকারের বাচ্চা বলে অভিযোগ করা হয় ভিসির বিরুদ্ধে। যদিও ভিসি এই কথাটি অস্বীকার করে যাচ্ছেন শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে, কিন্তু তিনি এ বিষয়ে তিনি বলেছেন যে তিনি বলেননি এই ধরনের কথা। তারপরও সময় মতো তিনি এই কথা না বলায়, আসলে তার কথা প্রত্যাখ্যান না করায় শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনেরই অংশ হিসাবে আজকে 15 দিনের মাথায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছে। আমরা যে অংশটি কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, এখন দেখাচ্ছি ঠিক তার অপর পাশে রাস্তার উপরেরই একটি চিত্র। এই রাস্তার উপরে কিন্তু তারা সড়ক অবরোধ করে বসে তারা স্লোগান দিচ্ছে। আমরা পুলিশ প্রশাসনকেও দেখেছিলাম, তারা পাশেই রয়েছেন। শান্তিপূর্ণভাবে এই অবস্থান কর্মসূচি চলছে এবং এই অবস্থান কর্মসূচি চলার কারণে কিন্তু বরিশাল পটুয়াখালী মহাসড়ক, বরিশাল ভোলা, বরিশাল বরগুনা, বরিশাল পটুয়াখালী এবং বরিশাল কুয়াকাটায় যে পর্যটক যাতায়াত করেন তারা কিন্তু বিপদে পড়েছেন। প্রায় ঘণ্টাকাল যাবৎ এই 37 মিনিট যাবৎ এই অবরোধ শুরু হয়েছে এবং এই 37 মিনিটে কিন্তু আমরা যেটা দেখেছি, রাস্তার দুপাশে বেশ কিছু যানবাহন এবং এই
মিটিং এর মধ্যে দিয়ে কিন্তু চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই আন্দোলন কর্মসূচি। এই কর্মসূচি যে কোথায় শেষ আসলে কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। আমরা কি দেখাবার চেষ্টা করছি, একটি অ্যাম্বুলেন্স এসেছে এবং সেটিকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে, সেটি যাওয়ার জন্য সুযোগ করেও দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না শিক্ষার্থীরা। তবে সাধারণ যানবাহন চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। একটু জানিয়ে রাখি যে এই প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যে সড়কটি রয়েছে এই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ কিন্তু বিপদে পড়ছেন এবং এই বিপদের যে সমাপ্তিটা কোথায় আসলে সুনির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না। একটু জানিয়ে রাখি যে গত বেশ কিছুদিন যাবত, অর্থাৎ 15 দিন যাবত এই আন্দোলন কর্মসূচি চলছে। শিক্ষার্থীরা চায় যে এই আন্দোলন কর্মসূচি কেউ বলতে পারছেন না। একটু জানিয়ে রাখি যে গত বেশ কিছুদিন যাবত, অর্থাৎ 15 দিন যাবত এই আন্দোলন কর্মসূচি চলছে। শিক্ষার্থীরা চায় যে এই আন্দোলন কর্মসূচির একটি সমাপ্তি হোক এবং তাদের দাবি, তাদের ভাষায় ভিসির পদত্যাগ চায় তারা। আসলে আমি গতকালকে রাতেও কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় ভিসির সাথে ফোনে কথা বলেছিলাম। তিনি ঢাকায় অবস্থান করছেন। গতকালকে সিন্ডিকেটের একটি মিটিং ছিল। আসলে সিন্ডিকেটের মিটিংয়ে কিন্তু ভিসির পদত্যাগের কোনো বিষয় থাকে না। ভিসির পদত্যাগ বা ভিসির অপসারণ সবকিছুই আসলে অন্য একটি প্রক্রিয়া হয়। আমরা সবাই জানি যে রাষ্ট্রপতির এখতিয়ার পুরো বিষয়টি। তো সবকিছু মিলিয়ে এই হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। পরবর্তীতে আমরা দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তী যদি কোনো আপডেট থাকে তো সেটা আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। সবুজ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে কুয়াকাটা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার ফেরদাউস সোহাগ। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রীকে আগুনে ঝলসে দেওয়ার মামলায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 3 আসামিকে রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়ার সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, বলছিলেন আপনি জানেন যে সোনাগাজীতে মাদ্রাসা কেন্দ্রে যে নুসরাত জাহান রাফিকে নির্মমভাবে আগুনে পুড়িয়ে অগ্নিদগ্ধ করা হয়েছে, যে যন্ত্রণা নিয়ে সে এখন ঢাকা মেডিকেল কলেজের বাণিজ্যে রয়েছে। সেই ঘটনায় যে মামলাটি হয়েছে তার ভাই বাদী হয়ে সেই বাদীর মামলা অনুযায়ী 9 জন আসামিকে করে 8 জনকে আসামি করে যে মামলাটি দেওয়া হয়েছিল, সেই আসামিদের মধ্যে গতকালকে আমরা জেনেছি যে 4 জনকে আদালতে তোলা হয়েছিল। সেই আদালতে 4 জনের মধ্যে 7 দিন করে রিমান্ড চেয়েছিল এবং প্রত্যেককে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর আপনাকে যদি বলি সেই ঘটনায় একই আবেদনে 7 জনের প্রতি যে এখানে যে 7 জনকে যে রিমান্ড প্রদান করেছিল তার মধ্যে 3 জন আসামি এর আগেই কারাগারে ছিল। প্রধান আসামি যে যিনি ছিলেন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং আরেক প্রভাষক আফসার উদ্দিন এবং আরেক সহপাঠী যে আরিফ, তাদেরকে সেই একই আবেদনে আজকে সেই কোর্টে আদালতে তোলা হবে। যে আদালতে রয়েছে এখানে ফেনীর আমলি আদালত এর বিচারক শরাফুদ্দিন আহমেদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার আদালতে আজকে এই 3 জনকে তোলা হবে এবং তাদের যে 7 জনের মধ্যে গতকাল 4 জনকে প্রত্যেকের 5 দিন করে রিমান্ড দিয়েছিল এবং আজকে 3 জনের রিমান্ড শুনানি হবে। কিছুক্ষণের মধ্যে তাদের হয়তো সেই কোর্টে তোলা হবে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি এই প্রিজন ভ্যানে করেই সেই প্রধান আসামি সিরাজউদ্দৌলাকে কোর্ট হাজতে রাখা হয়েছে। এবং আপনাকে যদি আরো বলে রাখি যে এই মামলায় যে 8 জন আসামি রয়েছে তার মধ্যে এখন পর্যন্ত 3 জন আসামিকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ এবং বাকি যে 5 জন রয়েছে, বিশেষ করে যে মামলায় উল্লেখ করা হয়েছে যে 5 জন আসামি অন্য যে পলাতক রয়েছে, পৌর কাউন্সিলর মাকসুদুল আলম, শাহাদাত হোসেন শামীম, নুরুদ্দিন, জাবের হোসেন, হাফেজ আব্দুল কাদের। মূলত এরা যে যখন শ্লীলতাহানির ঘটনা ঘটেছিল, এই যে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল যখন সে কারাগারে ছিল তার অবর্তমানে এবং সে কারাগারে থাকা অবস্থায় এরাই মুক্তি পরিষদ মানে অধ্যক্ষ সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদ নামে একটি আন্দোলন করেছিল এবং সম্মিলিতভাবে তারা ব্যাপক প্রচারণা এবং মেয়ে অভিভাবকদেরকে নুসরাত জাহান রাফির পরিবারকে হুমকি ধমকি দিয়েছিল এই মামলা উঠিয়ে নেওয়ার কারণে এবং এই 5 জনকেই এখনো পলাতক রয়েছে। তবে পুলিশ বলছে তাদেরকে ধরার জন্য চেষ্টা করছে বলে আমাদেরকে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার SM জাহাঙ্গীর আলম সরকার। এবং আপনাকে জানিয়ে রাখি আজকে অন্য যে 2 জন আসামি আরো কিছুক্ষণ পরে হয়তো আদালতে আনতে পারে, সেটা হচ্ছে জোবায়ের আহমেদ এজাহার রমি এবং এই অধ্যক্ষের ভাগ্নি পরিচিত পপি নামে একজন। তাদেরকেও আমি যতদূর শুনেছি যে এখানকার তদন্তকারী কর্মকর্তা এই মামলার মোহাম্মদ কামাল হোসেন, ওসি তদন্ত সোনাগাজী মডেল থানার, তিনি যেটা জানিয়েছেন যে তাদেরকেও 5 দিন করে রিমান্ড প্রার্থনা করতে পারে। এই ছিল এখানকার কাছে আমার কাছে সর্বশেষ অবস্থা। সবুজ। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রীকে আগুনে ঝলসে দেওয়ার মামলায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 3 আসামিকে রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছে। সেই খবর জানাচ্ছিলেন রিপোর্টার আতিয়ার সজল। মংলায় কালবৈশাখী ঝড়ে সার বোঝাই একটি লাইটার জাহাজ ও শ্রমিকবাহী একটি লঞ্চ ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছেন একজন। গতরাতে বন্দরের হাড়বাড়িয়া
এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বন্দর কর্তৃপক্ষ জানায় রাত 9টার দিকে পণ্য খালাস করে তীরে ফিরছিল একটি লাইটারের জাহাজ, পাশাপাশি লঞ্চে করে ফিরছিলেন জাহাজের শ্রমিকরা। এই সময় কালবৈশাখী ঝড় শুরু হলে লাইটারের জাহাজ ও লঞ্চটি ডুবে যায়। এতে অন্য শ্রমিকরা তীরে উঠতে সক্ষম হলেও শাহ আলম নামের একজন শ্রমিক নিখোঁজ হন। অন্যদিকে পণ্য খালাসের পর পানামা পতাকাবাহী স্পোকার নামের অপর একটি বিদেশি জাহাজ চরে আটকা পড়েছে। হিলি স্থলবন্দরে ভারতীয় আমদানি করা পেঁয়াজের দাম কমেছে। গত 3 দিনের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে 2 থেকে 3 টাকা। 3 দিন আগেও এ স্থলবন্দরের বাজারগুলোতে 12 থেকে 14 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। এখন তা বিক্রি হচ্ছে 9 থেকে 12 টাকা দরে। ভারতীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। হিলি কাস্টমস সূত্র জানায়, চলতি সপ্তাহের 3 কর্মদিবসে হিলি স্থলবন্দর দিয়ে 94 ট্রাকে 2215 টন পেঁয়াজ আমদানি হয়েছে। পেঁয়াজ হলো বিক্রি করলাম আজকে আমরা হলো 12 টাকা কেজি, আর ইউপির পেঁয়াজ মানে ইন্দুর যেটা বলে ওই পেঁয়াজটা বিক্রি করলাম 10 টাকা 9 টাকা কেজি। প্রতিদিনই পেঁয়াজ কিনি, আজকে 1 গাড়ি কিনলাম, মোটামুটি আজকে 9 টাকা দাম কিনলাম। এর আগেও মাল কিনছি 13 টাকা দাম, তবে আজকে মাল কিনে মোটামুটি লাভবান আছে। হিলি পানামা পোর্টে পেঁয়াজের দাম 9 টাকা 9.5 টাকা 10 টাকার মধ্যে আর কি। আমদানিটা অনেক বেশি হয়, পেঁয়াজের দামটা অনেক কমে গেছে। হাসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওয়ান ব্যাংকের প্রথম ব্যাংকিং বুথের উদ্বোধন হয়েছে। গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফখরুল আলম ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজী শরীফুল আলম যৌথভাবে ব্যাংকিং বুথ ও এটিএম বুথের কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ওয়ান ব্যাংক ও আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক্সেল টেলিকমের মাসিক বিক্রি 100 কোটি টাকা অতিক্রম করেছে। স্যামসাং বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর এবং বাংলাদেশের অন্যতম প্রধান গ্রুপ অব কোম্পানিজ লাবিব গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এক্সেল টেলিকম লিমিটেডের এই অর্জনের রাজধানীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর ও স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সাংওয়ান ইউন। এছাড়াও 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিলেট অঞ্চলের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর তালতলায় ব্যাংকের সিলেট আঞ্চলিক শাখায় ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ। সম্মেলনে সিলেট অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবর। চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। প্রথমে দেখে নেব সূচকের অবস্থান। এই মুহূর্তে 3টি সূচকই নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এই মুহূর্তে সার্বিক সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স অবস্থান করছে 5311 পয়েন্টে এবং এখন পর্যন্ত কমেছে প্রায় 7 পয়েন্টের কাছাকাছি। সরিয়ার সূচক ডিএসসি এস ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 1228 পয়েন্টে এবং এখন পর্যন্ত সূচক কমে গেছে প্রায় 4.5 পয়েন্টের বেশি এবং বাছাই সূচক ডিএস 30 ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 1892 পয়েন্ট এবং কমেছে 8.38 পয়েন্ট। এখন পর্যন্ত টাকার অঙ্কে লেনদেন হয়েছে প্রায় 88 কোটি টাকার শেয়ার এবং এখন পর্যন্ত লেনদেনকৃত শেয়ারের মধ্যে দাম বেড়েছে 166 কোটি টাকার 166টি প্রতিষ্ঠানের এবং দাম কমেছে 94টি প্রতিষ্ঠানের এবং দাম অপরিবর্তিত আছে 62টি প্রতিষ্ঠানের শেয়ারের। এবার দেখে নিব আমরা টপ 20 তালিকায় কোন প্রতিষ্ঠানের অবস্থান কত এবং সেই প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হচ্ছে কত টাকায়। এই মুহূর্তে তালিকার প্রথমেই রয়েছে গ্রামীণ ফোন। গ্রামীণ ফোনের এই মুহূর্তে প্রতিটি শেয়ার লেনদেন হচ্ছে 358 টাকায় এবং সর্বোচ্চ দর উঠেছিল 363 টাকায়। তালিকার দ্বিতীয় নম্বরে রেকিট বেঙ্কিজার, তৃতীয় নম্বরে মন্য সেরামিক, চতুর্থ নম্বরে বাংলাদেশ ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি এবং পঞ্চম নম্বরে রয়েছে ইস্টার্ন কেবলস লিমিটেড। দর্শক, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে।